হরিহরডাঙ্গার চর, একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভালাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের উপরে মরা একটি ঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরারডাঙ্গা। সেই হরারডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন। গল্পটির নাম লক্ষ্মী আচার্যির গল্প, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি সমস্ত গুণিন ছিলেন, মস্ত বড় গুণিন। সমস্ত ভূত প্রেত করায়ত্ত করে রেখেছিলেন তিনি। তার মতো গুণিন এ তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল না, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাতে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বয়ে নিয়ে যেত তেনারা। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে লুকিয়ে দৃশ্য দেখেছে। ছায়া ছায়া, অন্ধ, কালো কালো, কি বিশ্রী সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের উপর দিয়ে দুলকি চালে দুলতে দুলতে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন, লক্ষ্মী আচার্যি। সবাই বলেন লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনি, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করে হলেও 6.5 ফুটের বেশি তো হবেনি, তার কম তো নয়। ঘন ঘুটঘুটে গায়ের রং কালো মিশমিশে, পরনে লাল চেলি, তাও আবার রক্তবর্ণ, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়ালের হার, শকুনের হার, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁথি বসানো, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য আমলকি। কপালে ডক ডক করছে তেল সিঁদুর, লম্বা করে সেটা টানা আছে। মাথায় মস্ত বড় একটা টাক, চোখ দুটো টকটকে লাল, একদম রক্তবর্ণ, যেন ভাঁটার মতো আগুন জ্বলে রয়েছে চোখের মধ্যে। চোখ উঠলে যেমন দেখায় সেরকম লাল। সব তেজে যেন এই চোখেই মধ্যেই প্রকাশ পাচ্ছে যত তেজ। সেই লাল চোখ দুটি নেশায় টুল টুল করছে সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা কিন্তু তাই খুব ভয়ে ভয়ে ভক্তি করে, মানে ভয়ে ভক্তি যাকে বলে। বলে সবাই, বাবারে সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্যও ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যির কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিন হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যি মহাশয়ের। তাদের মনে এত বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও তাদের কাছে ঘেঁষবে না। সেবারে নাড়ুগ্রামে কলেরা মহারূপী ধারণ করল। এত হলো কলেরা, গ্রামকে গ্রাম উজাড় করে মারতে লাগলো। কলেরা মানে পাতলা পায়খানা। যে বাড়িতে
এই রোগ ঢোকে সে বাড়িতে বাতি দেবার কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এই রকম অবস্থা হয়ে যায়। সবাই গিয়ে তখন ধরল লক্ষ্মী আচার্যিকে। আচার্যি তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সবাই দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকে দুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে যে আমরা সবাই মারা পড়ব। আচার্যি বললেন, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি কি করতে পারে মা, আমি একটু মাকে বলে দেখি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হত্যে দিতে হবে আমাকে, তাই না? পঞ্চাবাগদি বলল, আপনি আমাদের বাপ মা, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন না, আমাদের ডাক তো মা শুনবেন না, আপনার কথা যদি শোনেন। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আগে তা আমি তো জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসাব করে বললেন, কুচবারে অমাবস্যা, বুঝলি? আগামীকাল তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর, যা। সকলে মহা ধুমধামে হরাডাঙ্গায় চলল শ্মশানকালীর পুজোর আয়োজন করতে। আচার্যি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল এ পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলো আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে, কাকে যে বললেন তা কেই বা জানে। সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধপোড়া একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যি যেন সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় 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 করে কী সব মন্ত্রপাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বলেন, এই হলো মহা ঔষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দে, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে ওষুধ দিয়ে দিও। তারপর বললেন, তোমরা এক্ষুনি কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত তোমরা কেউ যাবে না, এখনও আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল হুমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছচর ছচর করে একটা ডালের পাতা যেন নড়ে উঠল, নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্যি বললেন, নে ঝাঁটা নে, মায়ের আদেশ, গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এক্ষুনি তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যি বললেন, এবার আমি যাব। এই বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফুঁ দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চললেন আচার্যি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে, আর কেউ মরল না। যারা ভুগছিল তারা সেরে উঠল। আচার্যির কৃপায় প্রাণে কেউ মরল না, সবাই বেঁচে গেল। সেই থেকে আজ পর্যন্ত নারুগ্রামে আর কখনো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যির ভাই গোবর্ধন আচার্যি একবার বিয়েবাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন হচ্ছে মাঝরাত, ঘুট ঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির উপরে বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের, অথচ যাওয়ার এই একটি মাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো,
পথ ছাড়ুন গো মশাই, পথ ছাড়ুন, যেতে দিন। কিন্তু কে কার কথা শোনে? উত্তর এলো, তোর হাতে ওটা কি? বিয়েবাড়ি খেতে গিয়েছিলুম, লুচি মিষ্টি মাছ এসবই আছে, ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যির জন্য আমি নিয়ে যাচ্ছি। সে তো এখন শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলেছে, রাত বিরিতে পথে কেউ কিছু চাইলে দিবি না, বলুক আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞাসা করে তারপর দেব। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো। তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে, এমন সময় দেখলো মস্ত বড় একটা বাঁশ ঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপরে। মহাবিপত্তি, কোনো রকমেই যাওয়ার কোনো উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো, আমার দাদার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আরে তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে আমি যাব না, তবে তোর পথ আমি ছাড়ব না। যা না, তুই যা। কি করে যাবি? রাস্তার উপর এমনভাবে বাঁশঝাড় শুয়ে রেখেছি যেমন মানুষ শুয়ে তার উপর দিয়ে যেতে পারে না। এই তো ঝড়ে পড়ে গেছে বাঁশটা। কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমোট চলছে, পাতা পর্যন্ত নড়েনি গাছপালায়, আর তুই বলছিস ঝড় পড়েছে? ওটা শিগগিরি ওটা, গাছটা ওটা, ওর তলা দিয়ে গলে যা না তুই। তাই না? ওর তলা দিয়ে আমি গলে যাব, তাহলে আমাকে ওই বাঁশের ওপরে তুমি বসে আমাকে টিপে মারবে, তাই না? খুব সুবিধা হয় তোমাকে টিপে মারতে আমার বাঁশটার উপর দিয়ে গেলে। না রে, কিচ্ছু করব না, তুই ভয় করিস না, যা চলে যা। তাও না, পথ পরিষ্কার না করলে আমি যাবই না। সকাল হয়ে যাক, তারপর দাদাকে গিয়ে সব কথা আমি বলবো। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যিকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হাবারডাঙ্গার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি বোধহয় হার্ট ফেল করে ফেলবে। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আমাদের আচার্যি পাঠিয়েছে, বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস বেড়েছে না তোর? আচার্যি আজ 12টা বাজাবে তোমার, হ্যাঁ? শিগগিরই গাছ তোলো, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোমাকে। সশব্দে সেই লম্বা বাঁশ ঝাড়গুলো খড়খড় খড়খড় করে উঠে দাঁড়িয়ে গেল রাস্তা থেকে, যেমন গাছ থাকে সেই রকম। এতক্ষণ আগে গাছগুলো যেন ঝড়ে পড়ে গিয়েছিল, এরকমভাবে রাস্তার ওপর শুয়েছিল। আসলে গাছগুলো শুয়ে থাকে, যদি কেউ ওর ওপর দিয়ে পাড়িয়ে যায় তাহলে বাঁশের ছিটকে তাকে দূরে নিয়ে গিয়ে ফেলে, আর যদি কেউ বাঁশের তলা দিয়ে যেতে চায় তাহলে বাঁশগুলো তার উপরে চেপে তাকে টিপে মারে। এই হচ্ছে বাঁশগুলোর কাহিনী। গোবর্ধন আর কোনো দিকেও না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর 3 ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি চলছে, আর তার সঙ্গে আও আও খাও খাও শব্দ কানে আসছে। আদালতপুরের একটা লোককে ভূত ধরল একবার। ভূতটা ভারী বেয়ারা। ও ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যিকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2 জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যির কাছে। আচার্যি তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস আর আরেকজনের নাম কেষ্ট দাস। আচার্যি বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়ে এসেছো যে? মুশকিল হয়েছে আচার্যি মশাই, ভজহরি বলল। মুশকিল হয়েছে? কেন কেন, কি হয়েছে? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মেনেছে তার কাছে।
এখন একমাত্র ভরসা কিন্তু আপনি। আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারা। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে রে? কই আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণীর, আপনাকে কি আর ভূতে ধরতে পারে? ভূতিরা আপনাকে কাঁধে করে নিয়ে ঘোরে, আপনার কত ভূতরা আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো একটা লোক আমাদের গ্রামে আছে, যে সমস্ত রকম বিপদের হাত থেকে আপনি আমাদের বাঁচাবেন। আপনার মতো লোকই তো আমাদের বিপদের ঠাঁই বলুন। আচার্যি হেসে বললেন, চল চল দেখি কীরকম ভূত ধরেছে তোদের লোকটাকে। খুব তালে এসে পড়েছি বুঝলি, নইলে আর একটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্যি চলেছেন আদালপুরে। আদালপুরে পৌঁছানো মাত্রই গাঁয়ের উৎসাহী লোকেরা সবাই চলে এলো আচার্যির পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে গ্রামে, তার ভূত ছাড়ানো দেখতে তো হবে বই কি। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটে এলো। আচার্যির ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিকই হবে। আচার্যি রোগী দেখলেন। রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন, এই যে হুঁ বলাটা আচার্যির বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলি তাহলেই লোকেরা বুঝে নেয় অবস্থা গুরুতর। বলে আচার্যি বললেন, দাও 2টি সর্ষে ছোয়া দাও, আর গুটি কতক প্যাকাটি দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে ছুঁয়ে প্যাকাটি ভেঙে আচার্যিকে এগিয়ে দিল। আচার্যি ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথায়? রোগী তখন মারে বাবারে করতে থাকে। তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফু দিয়ে মুখ দিয়ে ধোঁয়া দিলেন আচার্যি। রোগী তো কাটা ছাগলের মতো ধরপর করতে লাগলো। ওরে তো 2টি পায়ে পড়ি রে, আমায় অমন করিস না রে, আমি এক্ষুনি ছেড়ে চলে যাচ্ছি রে। আচার্যি বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন সেটা তো বলে যা। আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গোঁ গোঁ করছে মুখে। আচার্যি বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন সেটা বল। ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, কেন তুই ওদের ছাঁচতলায় দাঁড়িয়েছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে জল ফেলেছে? না। তোকে সরে যেতে বলেনি? ও আমাকে কেন বলেনি সরে যেতে? ও যদি বলতো যে যেখানে আছো সরে যাও, আমি সরে যেতাম, তারপরেও জল ফেলতো কেন? বেশ করেছে, ফেলেছে। তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? বাবারে, আমি কি ওকে দেখেছি? আচ্ছা, ছাঁচতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেলি তোর গায়ে জল ফেলে দিয়ে যে তুই ওকে ধরবি? রোগী তখন প্যাঁচে পড়ে চুপ করে যায়। আচার্যি বলল, তার মানে ইচ্ছা করে ওকে ধরেছিস বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস, তাই না? বল, তাই নয় কি? আচার্যি গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? মজুমদারের ঈশান কোণে। আচ্ছা, এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানিস তো? হ্যাঁ। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোকেদের তো ধরিনি আচার্যি। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল। ছেড়ে দেবো, সত্যি ছেড়ে দেবো। ছেড়ে দেবো না, এক্ষুনি ছাড়বো। তুমি আগে চলে যাও, তারপর আমি যাচ্ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে, এক্ষুনি। হ্যাঁ। অবাক কাণ্ড, যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যিকে প্রণাম করে উঠে বসলো। সকলে জয়ের ধ্বনি করলো আচার্যির। বললাম, বাবা, এ কি যা তা লোক রে। মনে করো ভূতে আচার্যির পালকি বয়, কত ভূত জব্দ হলো। তো বেটা,
এই বাটা তো কোন ছাড়। ওহো, এ যে ভেলকি দেখলুম ভাই রে, কতজনা বলতে লাগলো। বলে যে যার বাড়ি, সবাই যে যার বাড়ি চলে গেল। সব নিজের চোখে তারা দেখে গেল। আচার্যিও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যার পর ভূতের কাঁধে চেপে ফিরলেন বাড়ি। পরের দিন সকালে আদালপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস কেষ্ট দাস আবার এলো, এসে হাত জোর করে বলল, পেন্নাম হয়ে আচার্যি মশাই। আচার্যি তখন দাওয়ায় বসে গাঁজা খাচ্ছিল। বললেন, কি ব্যাপার রে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্যি মশাই, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কালকেটা রেখে দিলে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে বসলেন। কলকাটাকে একদিকে ঠেস দিয়ে সরিয়ে রাখলেন। আবার এসেছে, এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্যি ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর লাগে। আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। গায়ের যেরকম মিশমিশে কালো রং, তারপরে অতটা লম্বা চওড়া, তারপরে রক্তবর্ণ কাপড় আর তেলতেলে সিঁদুর, যে কেউ দেখলেই ভয় করে। মুখখানি কঠিন হয়ে উঠল, গালে ভাঁজ পড়ে গেল, কপাল কুঁচকে গেল। দারুণ ভয়ঙ্কর লাগছে আচার্যিকে। আচার্যি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দিয়ে প্রণাম করলো তাকে। বললো, কি আশ্চর্য আচার্যি মশাই, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্যি মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্যি ভূতের ঠাঁটামো দেখে চটে যায়। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র ওপর বয়স হলো তার। মহাশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে এসব ছ্যাঁচড়ামো চলে? ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে কারোর? শেষে একদিন রেগে বলেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়ব, করবই করব। এরপর রোগীর বাড়ির লোকেদের বলেন, দেখো, আজ আমি আর বাড়ি যাব না, তবে কাল তোমরা কেউ যে ডাকতে আসিছে আমাকে, এটা কেউ বলবে না। তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ সেই সময় যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া হয়েই যাবে, আমি করতেই চাই শেষ বোঝাপড়া। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়াতে। আদালপুরে পৌঁছে আচার্যি করলেন কি, সর্বাগ্যে এক মুঠা ধুলো পড়ে সেই বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যিকে দেখেই আঁটকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য, পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করল আচার্যিকে। অতি কষ্টে চিঁ চিঁ করে বলল, মরে গেলেও আচার্যি মশাই, আমি তো আর পাচ্ছি না, এই মাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমাকে। আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি, ওর যাবার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, এবার এক্ষুনি এসে ধরবেও ও তোমাকে। আচার্যির কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী, চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এত লোকের ওলা ওটা হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে আমি মই দিয়েছি? হ্যাঁ, আমি কি তোর পাকা ধানে মই দিয়েছি? আমাকে তাড়াবার জন্য এমন উঠে পড়ে লেগেছিস?
আচার্যি বজ্রগম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আমায় কেন ধরছিস না বল? কেমন করে ধরবো? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুমি গণ্ডি দিলি? আজ তোর শ্রাদ্ধ করব বলে আমি গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তো বা গালাগালি করলো আচার্যিকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার ধরলি কেন? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করলেন। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করে খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা রে, ওটা তুই কেন বের করলি আচার্যি? শিবু চাঁড়ালের জামাই বিশুর করটি এটা। ওকে যে আমি চিনি, বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে। তা সে মরা কেউ পোড়াতেই দিল না। গাঁয়ের লোকেরা বলল কলার ভেলাতে ওকে ভাসিয়ে দিতে। ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর খালে ভেসে ঠেকলো গিয়ে হারাডাঙ্গার খালে। শেয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে ছেঁড়াছিঁড়ি করে খেলো। মাথা নিয়ে তুই পেট পুজো করে পচালি। তারপর তো চেলার ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলো। বললো, দেখছিস তো এতে কি করে আচার্যি? সাতী নক্ষত্রের জল। আশ্চর্য মরার মাথার খুলিতে সাতী নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কী সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাবা রে মারে, বাবা রে মারে করে উঠল। ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমাকে ছেড়ে দে, আর ধরবো না একে। তোকে আজ আমি ঝাঁটা পিটে করে তাড়াবো। রোগী এবার তেতে উঠল। দেখো আচার্যি, মুখ সামলে কথা বলবে। আমাকে তুমি যা তা মনে করনি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিলুম, আজ কর্মদোষে পেট জনিতে পেয়েছে আমাকে। যা বলছি তার কোনো দিনও বলবো না, আর আমি কোনো দিনও একে ধরবো না। শেষ করব বলবো, সত্যিকারের পণ্ডিত হও তো কখনো এরকম ছ্যাঁচড়ামো করবে না। খবরদার বলছি, আমার সঙ্গে মহিম করে কথা বলবে না। বেশ বলবো, তুমি সত্যি পণ্ডিত কি অকাট মূর্খ তার পরিচয় দাও আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুমি পরীক্ষা করো। আচার্যি একটু সময় যেন কি ভাবলেন, তারপর বললেন, বলো দেখি হরধনুকে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। এই নাম আমাকে বলতে আছে যে আমি বলবো? তুই বেটা জানিস না তাই বলছিস। জানি না তো, জানি না। বলো, আমার এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন আমি কি ছাড়বো? আগে তুমি স্বীকার করো যে তুমি মুখ্যু, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো তোকে? এই প্রশ্নটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন করো তুমি। আচার্যি বললেন, বেশ, তবে দ্বিতীয় প্রশ্নটা করছি। বলো, দশরথের ছেলের নাম কি? বলবো না, ওর নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরও গালাগালি দেব। একান্তই বলবি না তাহলে? হ্যাঁ বলবো, তবে শোনো, সীতার পতির যে নাম, দশরথের ছেলেরও সেই নাম। এই রকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না আচার্যি, এই নাম বললেই আমি উধাও হয়ে যাব। আমি 3 সত্যি করছি, আর কখনো এ ত্রিসীমানায় আমি আসবো না। এবার আমায় ছেড়ে দে, যা না, দূর হয়ে যা। তবে তুই যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কী চিহ্ন চাস তুই সেটা আগে বল। এই শিলাটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে বলো আচার্যি। তবে এই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, এই পাকুড় গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা। তা যাচ্ছি। গণ্ডি মুছে দে।
আচার্যি গলা কেটে দিলেন, গণ্ডি কেটে দিলেন। তারপর সকলকে বললেন পাকুড় গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে। কেবল ভূত ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায় তবে সে সময় পড়ে গেলে অঙ্গহানি হয়, না হলে মৃত্যু হতে পারে। রোজার বাবার তখন আর করবার কিছু থাকে না। যাই হোক, রোগী যখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো, তারপর সেইভাবেই টলতে টলতে কুলি রাস্তা ধরে পাকুড় গাছার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুড় গাছটায় যাওয়ায় বিরাট একটা কাঁচার ডাল সকলে জোর জোর চোখে দেখতে লাগলো, জোড়া জোড়া চোখে দেখতে লাগলো। সকল এই যে পাকুড় গাছটা ছিল তার একটা বিরাট ডাল বিস্মিত করে মরমর মরমর করে ভেঙে পড়লো গাছটা থেকে, আর সেই সঙ্গে হু 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 করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠেছে। ধুলো টুলো শূন্যে উড়ে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলো তারা রোগীকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রায় বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যি ধন্যি ধন্যি পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, এবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরও বহু ঘটনার সাফল্য লাভ করেছিলেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যান, বলেন বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? আমার তোষামত করতে এসেছিস যে? কেন তোষামত করতে এসেছিস? মায়ের চেয়ে আমি কি বড় নাকি? কাজেই আচার্যির কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর কিন্তু যেত না। আচার্যি গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধ্যা হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হাবারডাঙ্গায়, হাবারডাঙ্গার শ্মশানে। সেখানে একদল ভূত এসে জমত, কালো কালো ছায়া ছায়া ভূতেরা। আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানে থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলকেটায় গিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাত দিয়ে নিয়ে গিয়ে সাজতে বসত। থেকে ফুঁক দিয়ে আগুন বের করে ধরাতো সেই আগুন। তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরও দিস আচার্যি। আচার্যি একটা টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন সেই কলকেটা। তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এ দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করত অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে। চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠত সবার। পেঁচোই পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল ওর ছেলে বাঁচবে না। চারিদিকে রটে গেল এই কথাটা, এই ছেলে বাঁচে কখনো? খবর পেল আচার্যি, বললেন বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেটে কেটে পায়ে ধরলো আচার্যি। দয়া করে আচার্যি মশাই, দয়া করে এই যে ছেলেটাকে বাঁচিয়ে দিন। বাপরে, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলি শ্মশানে। ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু। তারপর আমি আসছি, আমি যাচ্ছি ওখানে। একলা যাবে, ভয় করবে না বাবা। ভয় করলে তো চলবে না। ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে তো যেতেই হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হাবারডাঙ্গার উচ্চানে। বাবুর মায়ের খালের গায়ে ধরতেই কে যেন বলল, তুই এখানে বস মা, ছেলেটা আমায় দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল, দে ছেলেটা দে। ছেলের মা তো অবাক,
কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে নিল, কিন্তু সে বলল, আমি তো মা, আমি না নিয়ে যাচ্ছি। ছেলেটাকে তুলে ধরল মা। এমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটাকে। লক্ষ্মী আচার্য শ্মশানে ছিলেন, সেই দু হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্য বললেন, এখানে রাখলি কেন? শয়ের উপরে শুয়ে দিয়ে আয়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠে বলল, না 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 না, তেঁতুলের ছেলে, ওকে শয়ে শোয়াবেন না আচার্য মশাই, কচ্ছি গা, বড্ড লাগবে। আচার্য গম্ভীর গলায় বললেন, তুই এখানে বলি কে? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্য বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের উপর রেখে আয় ওকে। অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে রেখে এলো শয়ের উপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডালা একটা, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ হয়ে যায় ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্য তখন ছেলের মাকে বললেন, যাও, এবার তোমরা ছেলে নিয়ে ঘরে চলে যাও। যা মা যা, আনন্দে লাফিয়ে উঠল। মা তো উঠো না, বসো বসো বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি, আয়, উঠে আয়। মা তো অবাক, চারিদিকে ছেলে, উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যির ভেলকিতে সব কিছুই সম্ভব হয়। চারিদিকে ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্য বললেন, যা, খুব বাঁচা বেঁচে গেছিস এ যাত্রায়, আর কোনো ভয় নেই। সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেবো, যেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশে ধরা পড়িয়ে দেশ বেশেন্দরে লেক ধরা পড়ে, এইভাবেই দিন যায়। একদিন আচার্য যখন হাবারডাঙ্গায় যাচ্ছিলেন, পালকির বাইরে বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন নেশায় চুর, কি রে, আচ্ছা তুই এত সাহস পেলি থেকে রে? কেন, আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসী লোক একজনও আমি আর দ্বিতীয় দেখিনি। আচ্ছা, তোর কি কোনো কিছুতেই ভয় করে না রে? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূতই, ভয় থাকলে কখনো তোদের কাঁপে চেপে ঘুরে বেড়াতে পারি? তোদের কাঁধটা কি এতটাই সস্তা নাকি রে? তা তো বটেই, তা তো বটেই, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছিস যে? না না, মতলব আবার কি হবে, হাজার হলেও তুমি আমাদের মনিব, তাই জিজ্ঞাসা করছিলাম, যদি তোর কোনো কিছুতে ভয় ডর না থাকে, তবে সেই ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এই কথা রোজই সে বলে। আচার্য বললেন, তোর বেটারা জ্বালিয়ে মারলো দেখছি, আমার আবার ভয় করছে কি জানিস? ভূতরা বলল, না, বলো শুনি। আচার্য বললেন, আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্য দিনের মতো সেদিনেও সন্ধ্যার পর ভূতেরা আচার্যির পালকি বয়ে নিয়ে আসছিল। আচার্য সেদিন দারুণ নেশা করেছিল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তার সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনটাও ছিল। দিনও ভূতের বলল, বলো না শুনি, তোর কিসে ভয়? আচার্য বললেন, ভয় কিসে রে? বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার ঘুরিয়ে আচার্য বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ শুনবো, বলো না। ভয় অবশ্যই
তেমন কিছু নয়। তবে তবে কি বল, তবে শ্মশানে নামবার মুখে শ্যাওড়া গাছটা আছে, দেখেছিস? হ্যাঁ দেখেছি। ওই গাছের ডালে কোনো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিলেন। হ্যাঁ, ওই শ্যাওড়া গাছের ডাল থেকে একটা হুট ট্যাংরা পাখি ডেকে উঠল, ডাকেই রোজ। ওই পাখিটা যখন আচমরা ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে। ছ্যাঁত করে ওঠার পরই আর এই যা, আর কিছু তো নয়। এ হে, এই কথা তা আমাদের আগে বলিনি কেন? বলো, আমাদের আগে বলনি কেন? আমরা কিছুই জানি না। দেখো না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। একদিন আচার্যি যখন খবরডাঙ্গায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুণী, শুনি তেমন তুই নেশায় চুর হয়ে থাকিস, সব সময় নেশায় চুর হয়ে থাকিস কেন রে? আচ্ছা, তুই এত সাহস পেলি কোথা থেকে বলতো? কেন, আমার মা ব্রহ্মময়ীর কাছে থেকেই পেয়েছি এত সাহস। সত্যি গুণীন, তুই তো খুব সাহসী লোক। একজনও আমি দেখিনি তোর মতো সাহসী। আচ্ছা, তোর কি কোনো কিছুতেই ভয় করে না রে? এই যে আমাদের কাঁধে চেপে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই, আমরা তো ভূত। না না, তোরা দেখছি ভূত তো ভূত, ভয় না থাকলেও কখনো আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াতে পারিস? তাই না বল? তা তো বটেই। কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছিস কেন তোরা? মতলব আবার কি? হাজার হলেও তুমি আমাদের মনিব, তাই জিজ্ঞাসা করছিলুম। যদি তার কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্যি বললেন, তোরা ব্যাপারটা জ্বালিয়ে মারলি দেখছি। এটা নিয়ে তোরা প্রতিদিনই আমায় জিজ্ঞাসা করিস, আমার আবার ভয় কী রে? ভূতেরা বলে, বলো না গুণী, তোমার কিসে ভয়? আচার্যি বললে, আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে আমি ভয় করি না। ভূতেরা চুপ করে গেল। অন্যদিনের মতো সেদিনও সন্ধ্যার পর ভূতেরা আচার্যির পালকি বয়ে নিয়ে আসছিল। আচার্যি সেদিন দারুণ নেশা করেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল, বল না গুণী, বল তোর কিসে ভয় বল। আচার্যি বললেন, ভয় আবার কিসে রে? হ্যাঁ, বল না। বলবো না, আমি বলছি না। বল না বাবা, বল তোর কিসে ভয়? নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারিদিকে ঘুরিয়ে নিয়ে আচার্যি বললেন, একান্তই শুনতে চাস তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই। অবশ্য ভয় তেমন কিছু নয়, তবে তবে কি জানি কি, বলো না কিসে তোমার ভয়? আচ্ছা বলছি শোন, শ্মশানে নামবার মুখে যে শ্যাওড়া গাছটা আছে সেটা দেখেছিস? আচার্যি মশাই বলল ভূতগুলোকে। হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এই শ্যাওড়া গাছের ডাল বেয়ে একটা হুট ঢ্যাটাং সরু পাখি উড়ে গেল। তবে সেই পাখিটা রোজ ডাকে। এই পাখিটা যেমন আচমকা ডেকে ওঠে, তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এই যা, আর কিছু নয়। এ হে, এই কথা তা আমাদের আগে বলিসনি কেন গুণীন? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি তো? একদম শেষ করে দিবি? তাই দে, একেবারে খতম করে দে বেটাকে। সে কথা আবার বলতে কিছুক্ষণ পরেই খবরডাঙ্গায় এসে গেল আচার্যি।
আর চাকরের ঢল শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল। ঘুটঘুটে অন্ধকারে বনবাঁদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেই দিনও। হু হুট ট্যাং 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 ট্যাং। চমকে উঠলে গুনিন। সে সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলার মতো ছুঁড়ে ফেলে দিল আকাশে। এমন কোটি কোটি গলায় কারা যেন ভীষণ বড়ে উঠল সেই পাখিটার স্বর নকল করে। হু ট্যাং 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 ট্যাং, হুট ট্যাং 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 ট্যাং। শুধু তারা নয়, আশেপাশে থেকে চারিদিক থেকে তখন সে কি হাসি, হো 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 হো, আর আর্তনাদ আ। শ্মশানের থেকে যেমন হাজার হাজার কায়াহীন ছায়ারা এলোমেলো হয়ে দাঁড়ালো। গুনিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নাই। নেশার ঘোর কেটে গেছে তখন। বুক ঢিপ ঢিপ করছে ভয়ে। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে অসহ্য যন্ত্রণা। কোমরের অস্থি সন্ধানটাও ভেঙে গেছে। কোমরে যেটা অস্থিস্থল মেরুদণ্ড সেটাও ভেঙে গেছে। বুকটা ভিজে ভিজে ঠেকছে। বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্যি দেখতে পেলেন দুটো আধপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তাদের গল্প কেমন লাগলো। আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।